হ্যালো, আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদের পড়াবো পরিণতি ও সুশাসন দ্বিতীয় পত্র, ষষ্ঠ অধ্যায়, পাঠ 6.13। দেখো, আজকে আমরা জানব স্থানীয় উন্নয়নের স্বেচ্ছাসেবী সংস্থা অর্থাৎ এনজিওর ভূমিকা। যে স্থানীয় উন্নয়নে যে এনজিও আছে, স্বেচ্ছাসেবী সংস্থা, তাদের ভূমিকাটা কী? তোমরা জানো যে মানুষের জন্য এই মানবতাবোধ উদ্বুদ্ধ হয়ে ধর্মীয় দায়িত্ব হিসাবে মানুষের প্রতি দয়া, সেবা, দান, সাহায্য সুদূর অতীতকাল থেকে শুরু হয়ে আধুনিক যুগেও বিদ্যমান রয়েছে। আধুনিক যুগের সমস্যা অত্যন্ত জটিল ও বহুমুখী, আর এই বহুমুখী সমস্যা এককভাবে সমাধান করা কি সম্ভব? না, কখনোই সম্ভব না। তো আমরা দেখো, আধুনিক যুগে যে সমস্যাগুলো, যত সময় আধুনিক হচ্ছে তত কিন্তু সমস্যাগুলো কি হচ্ছে, জটিল এবং বহুমুখী হচ্ছে। আর এই বহুমুখী সমস্যার এককভাবে সমাধান দেওয়া কিন্তু কখনোই সম্ভব না। তাই গড়ে উঠেছে বিভিন্ন স্থানীয়, আন্তর্জাতিক, বেসরকারি এই সংস্থা। দরিদ্র উন্নয়নশীল দেশের অর্থসামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংস্থা বা এনজিও তথা বেসরকারি সাহায্য সংস্থাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। দেখো, এনজিওর পূর্ণরূপ তোমরা লিখে রাখবা নোট আকারে। দেখো, এনজিওর পূর্ণরূপটা কি? নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, অর্থাৎ বেসরকারি বা স্বেচ্ছাসেবী সংস্থা। এনজিওর পূর্ণরূপটা কি? দেখো, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। তোমাদের প্রশ্ন এভাবে আসতে পারে যে এনজিওর পূর্ণরূপ লিখো। দেখো, সাধারণত জনগণকে সেবাদানের উদ্দেশ্যে সরকারি পৃষ্ঠপোষকতার বাহিরে পরিচালিত মানব হিতৈষী সেবামূলক কর্মকাণ্ডের প্রয়োজনে গঠিত সংগঠনকে স্বেচ্ছাসেবী সংস্থা বলা হয়। অর্থাৎ স্বেচ্ছাসেবী সংস্থা কাকে বলা হয়, অর্থাৎ এনজিও কাকে বলা হয় বা স্বেচ্ছাসেবী সংস্থা কাকে বলা হয়? সাধারণত জনগণকে সেবা দানের উদ্দেশ্যে সরকারি পৃষ্ঠপোষকতার বাহিরে পরিচালিত মানব হিতৈষী অর্থাৎ মানব কল্যাণের জন্য যে সেবামূলক কর্মকাণ্ডের প্রয়োজন যা গঠিত সংগঠনকে কি বলা হয়? স্বেচ্ছাসেবী সংগঠন বা সংস্থা বলা হয়। দেখো, বাংলাদেশে এনজিও বা স্বেচ্ছাসেবী সংস্থার ইতিহাস প্রায় 3 দশকের। কত দশকের? প্রায় 3 দশকের। আর এই ক্ষুদ্র পরিসরে সময়ে দেশের আর্তপীড়িত পশ্চাৎপদ দুস্থ মানুষের সেবার উদ্দেশ্যে আগত প্রতিষ্ঠিত এসব স্বেচ্ছাসেবী সংস্থা ব্যাপক কী রাখছে? ভূমিকা রাখছে। কেননা দেখো, দেশীয় সংস্থা, স্বেচ্ছাসেবী সংস্থার মধ্যে কি কি রয়েছে? ব্র্যাক, গ্রামীণ ব্যাংক, প্রশিকা, কারিতাস, নিজেরা করি, নারী পক্ষ, এডাব, গণসাহায্য সংস্থা, গণস্বাস্থ্য কেন্দ্র প্রভৃতি। এগুলো কি? দেশীয় স্বেচ্ছাসেবী সংস্থা। এরপরে আছে দেখো, জাতিসংঘের বিভিন্ন অঙ্গ সংগঠন বা আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থার মধ্যে জাতিসংঘর যেগুলো, অর্থাৎ জাতিসংঘ নামে যে একটা সংস্থা আছে, সেটার যে অঙ্গ সংগঠন, সেটার আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থার মধ্যে কী কী আছে আমরা দেখি একটু। দেখো, বিশ্ব ব্যাংক, আন্তর্জাতিক অর্থ তহবিল, IMF, ফোর্ড ফাউন্ডেশন, এশিয়া ফাউন্ডেশন, USAID, কেয়ার, অক্সফাম ইত্যাদি। দেখো, স্থানীয় উন্নয়ন বলতে, খেয়াল করো, স্থানীয় উন্নয়ন বলতে গ্রামীণ উন্নয়নকে বোঝায়। স্থানীয় উন্নয়ন বলতে কাকে বোঝায়? গ্রামীণ উন্নয়নকে বোঝায়। বাংলাদেশ কী ধরনের দেশ? বাংলাদেশ গ্রাম প্রধান দেশ। গ্রামের আর্থসামাজিক অবস্থা তেমন কি নয়, উন্নত নয়। গ্রামীণ স্থানীয় জনগণের আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশে প্রায় 700 এনজিও কাজ করে। দেখো পয়েন্ট, বাংলাদেশে কতটি এনজিও কাজ করে? 700টি। মনে রাখবা এটা অবশ্যই। কতটি এনজিও? 700টি। স্থানীয় উন্নয়নে এনজিও বা স্বেচ্ছাসেবী সংস্থাগুলো কিভাবে ভূমিকা রাখে, আজকে আমরা সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। দেখো, দারিদ্র্য বিমোচন। এই দারিদ্র্য বিমোচনটা কিভাবে করে আমি তোমাদেরকে একটু বিস্তারিত বলে দিচ্ছি। দেখো, অর্থনৈতিক সমীক্ষা 2018 সালের তথ্য অনুযায়ী দেশের শতকরা 24.3 লোক দারিদ্র্য সীমার নিচে বাস করে। কত দশমিক? 24.3 লোক। মনে রাখবা, 24.3 লোক দারিদ্র্য সীমার
নিচে বাস করে এবং জনসাধারণের মাথাপিছু আয় মাত্র $1,752 জনসাধারণের মাথাপিছু আয় কত? $1,752 $1,752। দেখো, গ্রামীণ দারিদ্র্যের হার হ্রাস করার জন্য এনজিওগুলো কী করেন? ক্ষুদ্র ঋণ কার্যক্রম চালু করছে। দারিদ্র্য বিমোচন এনজিওর আদর্শ হলো দারিদ্র্যের ক্ষমতায়ন বৃদ্ধি, তাদের নিজস্ব প্রতিষ্ঠানের উন্নয়ন এবং সম্পদের সুষম বন্টনের মাধ্যমে দরিদ্রদের রাজনৈতিক অর্থনৈতিক অংশগ্রহণ কী করা? নিশ্চিত করা। এরপরে আমরা আসি, দেখো, শিক্ষা। শিক্ষাটা কি? মৌল মানবিক চাহিদাগুলোর মধ্যে কিন্তু অন্যতম হচ্ছে শিক্ষা। শিক্ষা কি? মৌল মানবিক চাহিদাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে শিক্ষা। শিক্ষাই মানুষকে সৃষ্টির সেরা জীবের মর্যাদায় আসীন করেছে। দেখো, পশু পাখি বন জঙ্গলের সবার প্রাণ আছে, সবাই প্রাণী, কিন্তু আমাদের যে শিক্ষা, মানবিক মূল্যবোধ, বিবেক, এগুলোর জন্য আমরা মানুষ হিসেবে কিন্তু ভিন্ন। তো শিক্ষা মানুষকে কি করেছে? সৃষ্টির সেরা জীবের মর্যাদা আসীন করেছে। মানুষের দেহ, মন ও আত্মার বিকাশ সাধন হলো শিক্ষা। দেখো, মানুষের দেহ, মন ও আত্মার বিকাশ সাধন হলো শিক্ষা। শিক্ষাই কিন্তু জাতির মেরুদণ্ড। এটা তোমরা অনেক ছোটবেলা থেকে পড়ে আসছো যে শিক্ষা কি? শিক্ষাই জাতির মেরুদণ্ড। যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি কি হয়? তত বেশি উন্নত হয়। অর্থনৈতিক সমীক্ষা 2018-তে আসি আমরা। দেখো, অর্থনৈতিক সমীক্ষা 2018 অনুযায়ী আমাদের দেশের শতকরা 29% লোক শিক্ষার আলো থেকে বঞ্চিত। কত ভাগ লোক? 29% লোক। সরকারের শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে এবং শিক্ষাগত উন্নয়ন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, যা সত্যিই প্রশংসার কি দাবিদার। এতদূর সত্ত্বেও বিভিন্ন কারণে সব শিশুকে সরকারি শিক্ষা ব্যবস্থার আওতায় আনা কি হয়নি? সম্ভব হয়নি। এরই পরিপ্রেক্ষিতে এনজিওগুলো অনানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম গ্রহণের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে। এবার আমরা আসি স্বাস্থ্য। তোমরা জানো স্বাস্থ্যই সকল সুখের মূল, তাই তো? দেখো, অর্থনৈতিক সমীক্ষা 2018 তথ্য অনুযায়ী বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে 2039 জনের জন্য মাত্র একজন ডাক্তার। খেয়াল করো তোমরা আবার যে 18 যে জরিপ চালানো হয় সেটা অনুযায়ী 2039 জনের জন্য মাত্র একজন ডাক্তার এবং 1652 জন রোগীর জন্য সরকারি হাসপাতালে মাত্র একটি শয্যার ব্যবস্থা রয়েছে। অর্থাৎ তুমি যদি অসুস্থ হয়ে পড়ো সেক্ষেত্রে সরকারি হসপিটালে 1652 জন রোগী থাকলে সেখানে মাত্র একটি শয্যার ব্যবস্থা রয়েছে। অথচ খেয়াল করো যে স্বাস্থ্য একটি গুরুত্বপূর্ণ মৌলিক মানবিক চাহিদা। স্বাস্থ্য মানুষের অমূল্য সম্পদ। বাংলাদেশ সরকারি স্বাস্থ্য খাতের পরিপূরক হিসাবে এনজিও কী করে? গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে। এনজিওগুলোর কল্যাণে স্বল্প খরচে বা বিনা খরচে কী করা হচ্ছে? গ্রাম বাংলার অসহায় দরিদ্র জনগণ স্বাস্থ্যসেবা গ্রহণের কী পাচ্ছে? স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাচ্ছে। এরপরে আমরা আসি, দেখো, পরিবেশ সচেতনতা। দেখো, পরিবেশ সচেতনতাটা কি? বাংলাদেশের বেশিরভাগ মানুষ কোথায় বাস করে? গ্রামে, এবং তাদের অধিকাংশই অশিক্ষিত, অল্প শিক্ষিত। এই যে পিছিয়ে পড়া অগণিত মানুষকে পরিবেশ সম্পর্কে ব্যাপক জ্ঞানদান ও তাদের অবস্থার উন্নয়ন একমাত্র দেশি বিদেশি স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর মাধ্যমেই সম্ভব হয়েছে। আর সেজন্যই মানুষ এখন পরিবেশ নিয়ে বেশি সচেতন। এবার আমরা আসি, দেখো, নারী শিশু অধিকার প্রতিষ্ঠা। বাংলাদেশের সরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো নারী ও শিশু অধিকার নিয়ে তেমন কাজ করেনি। সরকারি সংস্থাগুলো এসব অধিকার সম্পর্কে মানুষকে বেশি কিছু জানাতে অপারগতা প্রকাশ করে। সেক্ষেত্রে স্বেচ্ছাসেবী সংস্থাগুলো নারী ও শিশু অধিকার সম্পর্কে ব্যাপক প্রচারণা এবং উন্নয়ন সাধন করেছে। এরপরে আমরা আসি, দেখো, আর্থিক উন্নয়ন বা আর্থিক অবস্থার যে উন্নতি সেটা সম্পর্কে আমরা আসি। অপামর জনসাধারণের সচেতন নয় যে কিভাবে তাদের আর্থিক অবস্থার উন্নতি করতে পারবে।
দেখো, যদি একজন রিক্সাওয়ালা দিনে 300 টাকা ইনকাম করে, দেখা যায় সে জুয়া খেলে বা যে কোনোভাবে সে 300 টাকা শেষ করে দিচ্ছে। অর্থাৎ সে জানে না যে 2 টাকা যদি আমি রেখে দিই, সেই 2 টাকা থেকে আমার একটা উদ্বৃত্ত আসবে এবং বিপদের সময় কাজে লাগবে। অর্থাৎ আর্থিক অবস্থার উন্নয়ন করতে তারা জানে না। তাদের বিভিন্নভাবে শিক্ষাদান, কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আর্থিক অবস্থার উন্নতি সাধন করে থাকে কে? এনজিওগুলো। এরপরে আমরা আসি, দেখো 7 নাম্বার, সরকারি উন্নয়নের ঋণ ও অনুদান। সরকারি উন্নয়নের ঋণ ও অনুদানটা কি? সরকারি বড় বড় প্রজেক্ট আর্থিক অনুদান প্রদান করে দেশের অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সংস্থাগুলোকে অনেক অবদান রাখছে। বিশ্ব ব্যাংক, আন্তর্জাতিক অর্থ তহবিল IMF, এশিয়া উন্নয়ন ব্যাংক অর্থাৎ ADB, ইউনিসেফ, ইউনেস্কো। তোমাদের নামগুলো খুব পরিচিত লাগছে তো, কারণ তোমরা সবাই কম বেশি ইউনিসেফ, যারা মিনা কার্টুন দেখো, এই যে সচেতনতামূলক কার্টুন, এটা কি? এটা একটা এনজিও, ইউনিসেফ কর্তৃক প্রচারিত হয়। এসকা প্রভৃতি সংস্থা বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রাখছে। এরপরে আমরা আসি, দেখো 8 নাম্বার, তথ্য উপস্থাপন। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সময়ে সময়ে সেমিনার, সিম্পোজিয়ামের মাধ্যমে পৃথিবীর অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশের মানুষকে বর্তমান তথ্যগুলি জানিয়ে তাদের উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করছে। এরপরে দেখো নির্বাচন পর্যবেক্ষণ। FEM এর ন্যায় আরও অনেক স্বেচ্ছাসেবী সংস্থা আছে যারা বাংলাদেশের বিভিন্ন নির্বাচন যাতে নিরপেক্ষ সুষ্ঠু হয় তা পর্যবেক্ষণ করে থাকে। আর এই মনিটরিংয়ের জন্য বাংলাদেশের নির্বাচনের ক্ষেত্রে সুন্দর পরিবেশ কি হয়েছে? সৃষ্টি হয়েছে। ধর্মীয় সচেতনতা। ধর্মীয় গোঁড়ামি থেকে মুক্তির জন্য বিভিন্ন প্রচার প্রচারণার মাধ্যমে জনসাধারণকে বোঝাতে সক্ষম হয় যে আসলে কোনটি ভালো, কোনটি মন্দ। ধর্ম যাতে রাজনীতিতে মিশ্রিত হতে না পারে, এনজিওগুলো সে ব্যাপারে কি করছে? কাজ করে থাকে। তারা জনগণকে বোঝাতে সক্ষম হয়েছে যে ধর্ম এক জিনিস আর রাজনীতি আরেক জিনিস। কি বোঝাতে সক্ষম হয়েছে? যে ধর্ম এক জিনিস আর রাজনীতি আরেক জিনিস। পরিবার পরিকল্পনা ও জনসংখ্যা নিয়ন্ত্রণ। 70 দশকে জনসংখ্যা বৃদ্ধিকে দেশের 1 নম্বর জাতীয় সমস্যা হিসেবে কি করা হয়? চিহ্নিত করা হয়। কত দশকে? 70 দশকে। তারও বহু পূর্বে অর্থাৎ 1953 সালে বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা কার্যক্রম এনজিওদের দ্বারা শুরু হয়েছিল। কাদের দ্বারা? এই যে স্বেচ্ছাসেবী সংস্থা অর্থাৎ এনজিও দ্বারা শুরু হয়েছিল। বাংলাদেশের পরিবার পরিকল্পনা সমিতি FPAB সর্বপ্রথম জন্ম নিয়ন্ত্রণ ও পরিবার পরিকল্পনা ধারণা প্রচারের উপর কার্যক্রম শুরু করে। আর 14 বছর পর 1967 সালে সরকার পরিবার পরিকল্পনা কার্যক্রম শুরু করে। তোমরা সালগুলো অবশ্যই খেয়াল রাখবা। সরকারের পরিপূরক হিসাবে এই সেক্টরে এনজিওগুলো তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হয়, যার ফলশ্রুতিতে বাংলাদেশের জন্মহার নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি কি হচ্ছে? এখন কিন্তু সাধন হচ্ছে, অর্থাৎ আমরা দেখতে পাই। এরপরে আমরা আসি, দেখো 12 নাম্বারে আসি, সামাজিক উন্নয়ন ছাড়া অর্থনৈতিক উন্নয়ন কি না? সম্ভব না, কখনোই সম্ভব না। তাই এনজিওগুলো অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সামাজিক উন্নয়নকেও কি গুরুত্ব দিয়ে থাকে। সামাজিক উন্নয়নকে ত্বরান্বিত করতে এনজিওগুলো সময় উপযোগী বিভিন্ন পদক্ষেপ কি করে? গ্রহণ করে থাকে। এরপরে আমরা আসি, দেখো নারীর ক্ষমতায়ন। তোমরা জানো যে আমাদের দেশে অর্ধেক নারী অর্ধেক নর। তো অর্ধেক নারীকে দূরে সরিয়ে রেখে কখনোই একটি দেশের উন্নয়ন সম্ভব না। অর্থাৎ বাংলাদেশে মোট জনসংখ্যা প্রায় কিন্তু অর্ধেকই নারী। আর এই বিপুল সংখ্যক জনসমষ্টিকে বাদ দিয়ে স্থানীয় উন্নয়ন কি সম্ভব? কখনো না। সুদূর অতীত থেকে বিভিন্ন প্রতিবন্ধকতা আমাদের নারী সমাজকে কি করছে? পিছিয়ে রেখেছে। এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন উন্নয়নের লক্ষ্য গ্রামীণ ব্যাংক, আশা, প্রশিকা সহ দেশি বিদেশি বিভিন্ন এনজিওগুলো কি করছে? কাজ করছে। আশার দিক হলো এনজিওগুলোর সার্বিক তৎপরতায় নারীরা আজ স্থানীয় উন্নয়নের পুরুষের পাশাপাশি কি রাখছে? অবদান রাখছে। এরপরে আমরা আসি, দেখো 14 নাম্বার, দুর্যোগ মোকাবেলা। দুর্যোগটা কি? আমরা বিভিন্ন সময় কি দেখি?
বিভিন্ন সময় ঝড়, বন্যা, খরা, জলোচ্ছ্বাস, কোনো না কোনো দুর্যোগ লেগেই থাকে, অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ। পরবর্তী দুর্যোগকালীন সমস্যার সমাধান এবং দুর্যোগ মোকাবেলার জন্য লাগসই যে প্রযুক্তি উদ্ভাবনে এনজিও সমূহ গুরুত্বপূর্ণ কী রাখে, অবদান রাখে। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি 1974, 1984, 1987, 1988, 1998 সালে যে বন্যা এবং 1985, 88, 91 সালের ভয়াবহ ঘূর্ণিঝড় এনজিওগুলোকে আত্মমানবতার সেবা এবং পুনর্বাসনে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে সক্ষম হয়। এবার আসো গৃহায়ন। মৌলিক মানবিক চাহিদার মধ্যে অন্ন, বস্ত্রের পরেই হচ্ছে বাসস্থানের অবস্থান। গৃহায়নটা কি? বাসস্থান। সমাজ ও সভ্যতাকে পরিশীলিত রূপদানের ক্ষেত্রে বাসস্থানের কি নেই? বিকল্প নেই। বাংলাদেশের গৃহায়ন সমস্যা যে অত্যন্ত প্রকট তা জাতিসংঘের রিপোর্টের দিকে আমরা তাকালে কিন্তু বুঝতে পারি যে হ্যাঁ, বাংলাদেশের বাসস্থানের অবস্থা খুব কম। জাতিসংঘের তথ্য অনুসারে এদেশে প্রায় 10 লাখ লোক গৃহহীন। কত? প্রায় 10 লাখ লোক গৃহহীন। গৃহ সমস্যা সমাধানের লক্ষ্যে বর্তমান বাংলাদেশে দেশি বিদেশি সহ অনেকগুলো এনজিও কাজ করছে। অর্থনৈতিক সমীক্ষা 2018 অনুযায়ী 616টি এনজিও, খেয়াল করো, 616টি এনজিও 64টি জেলায় 404টি উপজেলায় গৃহায়ন ঋণ কার্যক্রম বাস্তবায়ন করছে। অর্থাৎ ঘর বানাবে বা বাসস্থান করবে, তখন তাদেরকে কি করা হচ্ছে? গৃহ ঋণ দেওয়া হচ্ছে। এগুলো কে দিচ্ছে? এনজিওগুলো। ফেব্রুয়ারি 2018 পর্যন্ত 274.89 কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে। এর মাধ্যমে 72,923টি গৃহ নির্মাণ করা হয়েছে এবং মোট দেখো 3,64,615 জন দরিদ্র মানুষ উপকৃত হয়েছে। এরপরে আমরা আসি, দেখো লাগসই প্রযুক্তির উদ্ভাবন ও ব্যবহার। এনজিওগুলোর কর্মকাণ্ড বিস্তৃত এমন খাতগুলোতে গবেষণা চালিয়ে লাগসই ব্যয় সাশ্রয়ী প্রযুক্তি উদ্ভাবনে এনজিওগুলো তাদের ক্ষমতা দেখাতে সক্ষম হয়। এই যে তোমার RDRS উদ্ভাবিত ক্রেডল পাম্প, বাঁশের টিউবওয়েল, MCC উদ্ভাবিত রোয়ার পাম্প দেশ বিদেশে বিশেষভাবে প্রশংসিত হয়েছে। এরপরে তোমরা দেখো স্যানিটেশন ব্যবস্থা, এগুলো বিভিন্ন এনজিওগুলো দিয়েছে। এরপরে টিউবওয়েল, বিশুদ্ধ পানি সরবরাহ, কীটনাশক স্প্রে পানি প্রভৃতি ক্ষেত্রে কয়েকটি এনজিও বিকল্প প্রযুক্তির ব্যবহার করেছে। বিকল্প প্রযুক্তির ব্যবহার করেছে। অর্থাৎ এই যে এনজিওগুলোর যে আমাদের দেশকে আরও বিভিন্নভাবে সামনে এগিয়ে নেওয়ার যে মানসিকতা এবং মানুষের অভাব অভিযোগ কাটিয়ে উঠে তাদেরকে নিজেদেরকে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা, সেগুলো কে করছে? সেগুলো বিভিন্ন এনজিও করছে। দেখো ব্রাকের বলতে পারো সুফলা বীজ কৃষি উৎপাদনে একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এর আগে দেখো সারা বছর হয়তো ধান উৎপাদন হতো না, বছরে একবার ধান উৎপাদন হতো। তারপরে বোরো, ইরি এগুলো জাত উদ্বোধন করা হয়, যার কারণে এখন 3বার হচ্ছে। এই যে উন্নয়নগুলো, এগুলোর পিছনে অবশ্যই এনজিওর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অর্থাৎ দেখো আমরা এই আলোচনা থেকে আজকে বুঝতে পারলাম যে স্থানীয় উন্নয়নের ক্ষেত্রে এনজিওর ভূমিকা অবশ্যই ব্যাপক এবং প্রশংসার দাবিদার। স্থানীয় উন্নয়নে অন্যান্য প্রতিষ্ঠানগুলোর তুলনায় এনজিওগুলো বেশ ভূমিকা রাখে, কারণ এনজিওগুলো বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের সাথে মিশে তাদের অবস্থান, সমস্যা, ভবিষ্যতের লক্ষ্য ইত্যাদি চিহ্নিত করে উন্নয়নের লক্ষ্যে কাজ করে। অর্থাৎ আমাদের দেশকে এগিয়ে নেওয়ার জন্য এনজিওগুলোর ভূমিকা কিন্তু অপরিসীম, কারণ এনজিও ছাড়া বিশুদ্ধ পানি, টিউবওয়েল, ইরি বোরো ধানের আবাদ, এরপরে গৃহ ঋণ, এরপরে দেখো স্যানিটেশন ব্যবস্থা, এই যে ছোট ছোট কাজগুলো কি আমাদের জন্য অনেক বড় বড় ভয়ঙ্কর রোগ নিয়ে আসতো, যেগুলো থেকে এই এনজিওগুলো আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে মুক্ত করেছে। অর্থাৎ আমরা শেষে বলতে পারি যে স্থানীয় উন্নয়নে স্বেচ্ছাসেবী সংস্থা এনজিওর ভূমিকা অপরিসীম এবং অনস্বীকার্য। আশা রাখি তোমরা বুঝতে পেরেছ। আজকের ক্লাস আমি এখানেই শেষ করব। নেক্সট ক্লাসে তোমাদেরকে আমি পড়ানোর চেষ্টা করব পরবর্তী চ্যাপ্টার, এবং এই ক্লাসের এই চ্যাপ্টারে যে পড়াগুলো আমরা পড়েছি সেটার একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব, যে মূল ভাবগুলো কি কি পড়েছি সেটা সম্পর্কে। সবাই ভালো থাকবা।